করোনায় কমে এসেছে মৃতের সংখ্যা, দৈনিক সংক্রমণটাও আগের চেয়ে কম। চলছে ভ্যাকসিনেশন, 6 দিনের জন্য হলেও পাওয়া গেছে গণটিকা। তবে এখনই স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনো সুযোগ নেই, কারণ জীবন জীবিকায় আবারও আমরা ঘরের বাইরে, হয়তো হাতে নিয়ে ঘরে ফিরছি সংক্রমণের আরেক ঝুঁকি। একই সঙ্গে ডেঙ্গুর প্রকোপ তো চলছেই, অন্যান্য রোগের চিকিৎসা নিয়েও প্রশ্নের শেষ নেই। দর্শক, সংকটের এই সময় আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন আপনাদের পাশেই। ঘরে বসে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন করোনা হেল্প ডেস্কের। সরাসরি ফোন করতে পারেন, কিংবা আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করতে পারেন, শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক লাইভ ফিড। আপনাদের সাথে আছি আমি আকলাক মুস্তাফা। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও হৃদরোগ বিভাগের অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান। আমাদের সঙ্গে আছেন ডাক্তার শারমিন আব্বাসী, প্রসূতি রোগ ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের। আমাদের সঙ্গে শিশু বিশেষজ্ঞ হিসেবে আছেন ডাক্তার শামিমা ইয়াসমিন, যিনি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনাদের তিনজনকেই স্বাগত করোনা হেল্প ডেস্কের। দর্শক, শুরুতেই করোনার সবশেষ বাংলাদেশে যে রেকর্ড হওয়া পরিস্থিতি সেটি জেনে নেব। দেশে আরও 174 জনের প্রাণহানি হয়েছে, শনাক্ত হয়েছে 6,959 জন নতুন করে করোনায়। এ নিয়ে মোট মৃত্যু হলো 24,349 জনের। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 21.8%। নমুনা পরীক্ষা হয়েছে 33,015টি। এই পর্যন্ত শনাক্ত 14,25,861 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 9,268 জন। মোট সুস্থ 13,01,966 জন। মৃত 174 জনের মধ্যে পুরুষ ছিলেন 90 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসেবে ঢাকায় সর্বোচ্চ 70 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে 37, খুলনায় 19, রাজশাহীতে 17, ময়মনসিংহে 11, বরিশাল ও রংপুরে 7 জন করে, আর সিলেটে মারা যান 6 জন। সংক্রমণ থেকে বাঁচতে ডিসইনফেকশনের যে স্প্রে রয়েছে এবং একই সঙ্গে যে জেল পাওয়া যায়, এগুলো আমরা ব্যবহার করছি নিশ্চয়ই। আমরা শুরুতে প্রশ্নে যেতে চাই। আমাদেরকে গতকাল ফেসবুক পেজে প্রশ্ন করেছিলেন যারা, যে প্রশ্নের উত্তরগুলো আমরা গতকাল দিয়ে উঠতে পারিনি। আমরা সে রাশিদা আক্তারের প্রশ্নে যেতে চাই। ডক্টর জামানের কাছে ছিল প্রশ্নটি, আর তিনি, ডক্টর জামান, আপনি পেয়েছেন নিশ্চয়ই রাশিদা আক্তারের যে প্রশ্নটি। তিনি হার্টের সমস্যার কথা বলছেন, তার বাড্ডা থেকে বলেছিলেন, বয়স 40 বছর, ওজন 65। ডক্টর জামান, আমি প্রশ্নটি পেয়েছি। আসলে তিনি কিছু ওষুধ খাচ্ছেন, তিনি জানতে বলেছেন তার 4-5 বছর যাবত তার হার্টের সমস্যা, মাঝে মধ্যে তার অনেক শ্বাসকষ্ট হয়। হার্টের জন্য তিনি অ্যাডালেক্স একটা ওষুধ খাচ্ছেন, শ্বাসকষ্টের জন্য ডক্সিবা খাচ্ছেন, প্রেশারের জন্য ইন্ডেভার 10 খাচ্ছেন, এবং একটা ডায়াবেটিস নিয়ে জানিয়েছেন। ওষুধগুলো খেলে তিনি কিছুদিন ভালো থাকে, এবং তার এই ওষুধগুলো খেলে তিনি বলছেন যে অলওয়েজ তিনি এইগুলো সবসময় খেতে পারবেন, জানতে চেয়েছেন। সঙ্গে বলেছেন কি যে এই অবস্থায় টিকা নিতে পারবেন কিনা, আর এই ওষুধ সবসময় খাবেন কিনা, এই সবকিছু মিলে আমরা তাকে বলতে, তিনি যে ওষুধগুলোর নাম উল্লেখ করেছেন, শ্বাসকষ্ট, কাশির জন্য ডক্সিবা খেতে পারেন মাঝে মধ্যে। তবে যদি অ্যালার্জি থাকে আমরা মন্টিলিউকাস্ট 10 মিলিগ্রাম এই ওষুধটি আমরা খেতে বলি, কারণ ডক্সিবা জাতীয় ওষুধ, এই জাতীয় ওষুধ আমরা বলি ব্রঙ্কো ডাইলেটর। যখন প্রয়োজন হয় শ্বাসকষ্ট তখন খাবার জন্য, অন্য সময় আসলে এটি খেলে দরকার নেই, শুধুমাত্র শ্বাসকষ্ট। তবে যাতে শ্বাসকষ্ট না হয় সবসময়, সেজন্য মন্টিলুকাস জাতীয় ওষুধ খেতে হয় নিয়মিত। আর কারো ক্ষেত্রে আমরা, যদি তার অ্যালার্জি অ্যাজমার ইতিহাস থাকে, আমরা বলি যে মানে বিভিন্ন কিছু ইনহেলার ব্যবহার করে থাকি, যেমন থিওফাইলিনের সাথে বুডিনিকোসিন, বিভিন্ন কিছু লো ডোজ স্টেরয়েড, কিছু স্টেরয়েড জাতীয় আমরা এই যেমন ডেক্সিটল, সেরোক্সিন, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, আমরা কিছু ইনহেলার দিয়ে থাকি যদি তার শ্বাসকষ্ট ভালো না হয়, যাতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে। তবে তিনি আরো কিছু বুকের কষ্টের জন্য, হার্টের সমস্যার জন্য যেসব ওষুধের নাম উল্লেখ করেছেন, যেগুলো ইন্ডেভার জাতীয়, এগুলো আসলে বড় কোনো ওষুধ নয়। আমরা জানি এগুলো সাধারণত দুশ্চিন্তার থেকে যাদের বুকে ব্যথা হয় বা অস্থিরতার সাথে বুকে ব্যথা থাকে, তখন কিন্তু এই ওষুধগুলো দিয়ে থাকি। এই ওষুধগুলো এমন নয় যে না খেলে তার বড় ধরনের কোনো সমস্যা হবে। তবে সত্যিকারের কোনো হার্টের রোগ আছে কিনা সেটি প্রমাণ করতে হলে আমরা বলবো একটি ট্রেডমিল টেস্ট, ইটিটি বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এই ওষুধটি করবেন। এই পরীক্ষা যদি নেগেটিভ থাকে, অথবা একটি ইকোকার্ডিওগ্রাফি করবেন। যদি এগুলো ভালো থাকে তাহলে তার সত্যিকারের হার্টের রোগ নেই। কিন্তু বুকে ব্যথা মানেই কিন্তু হৃদরোগ তা কিন্তু নয়। আমরা সেজন্য বলছি, অনেকেই দেখি যে বুকে ব্যথার জন্য হার্টের ওষুধ খান, কিন্তু তার কিন্তু বুকে ব্যথা নাও হতে, হার্টের রোগ নাও হতে পারে। তার জন্য আমি বলবো তিনি ওষুধগুলো খেতে পারেন, ভয়ের কোনো কারণ নেই। যে কদিন খাবেন সে কদিন ভালো থাকেন উপসর্গের জন্য, কিন্তু এই ওষুধ মাঝে মাঝে বন্ধ করলে বা বাদ গেলেও কিন্তু বড় কোনো সমস্যা হবে না। তবে সত্যিকারের তার হার্টের রোগ থাকলে আমি সেই যে দুটি পরীক্ষা করলাম, সেই দুটি করবেন। বুকের একটি এক্সরে করবেন, একটি সিরাম আইজিই, এটি একটি অ্যালার্জির পরীক্ষা। এটি দিয়ে জানতে পারবো তো শ্বাসকষ্ট বা খারাপ ধরনের কোনো অ্যালার্জি জাতীয় সমস্যা আছে কিনা। আর তিনি টিকা নিতে পারবেন, এতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই, বরং টিকা নিলে তিনি আরো বেশি সুরক্ষিত হবেন। দর্শক, নিশ্চয়ই যিনি রাশিদা আক্তার ফোন করেছেন,
তা আপনার সমস্যার জন্য বুঝতে পেরেছেন। আমি মনে করি আপনার বড় ধরনের সমস্যা নাই। যদি কোনো চিকিৎসকের দেখে সামনাসামনি সাক্ষাতে পরামর্শ করে রোগগুলো যদি ভালো করে বুঝে নিতে পারেন, ভবিষ্যতে তাহলে আরো ভালো হবে। তবে আমি আশাবাদী আপনি একেবারে ভালো হবেন। আপনার জন্য আমাদের শুভকামনা রইল। শুভকামনা রইল। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা দর্শকের প্রশ্নটা নিতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, কি সমস্যায় ভুগছেন? মেহেদি হাসান বলছিলাম খিলক্ষেত থেকে। জি মেহেদি হাসান বলুন। স্যার আমার হলো হচ্ছে হাতে আজকে 4-5 দিন যাবত হাতে কবজি, ইভেন পায়ের কবজি গুলা প্রচন্ড ব্যথা করতেছে, হাতে ব্যথা করে আর শরীরটা খুব দুর্বল। হুম। আর প্রেশারটা লো আছে। আচ্ছা। প্রেশার লো আছে। আপনি থাকবেন আমাদের সঙ্গে। ডক্টর জামান, কিছু জানার আছে কি? জি, জি। আপনি তাহলে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা যদি বলে কোনটিকে বলবেন? আমার মনে হচ্ছে যে শরীরটা দুর্বল, যে করোনার কারণে এরকম ইফেক্ট হতে পারে কিনা, সেজন্য কি মানে খুব ইয়েতে আপনার feel করি আর কি। আপনার বয়সটি আবার স্যার, বলবেন? আমার বয়স 29। 29। আপনার কি পরিবারে কারো কোনো অসুখ-বিসুখ আছে? আর অন্য কারো? না স্যার, আমার এরকম করোনা নাই। তাহলে শরীর দুর্বল আর শ্বাসকষ্ট বা অন্য কোনো সমস্যা আছে কিনা? ওরকম না স্যার, ওরকম কষ্ট নেই। এমনিতে আমার কি মানে 1 মাস আগে ওই পাতলা পায়খানা এরকম হয়েছিল, এরপর থেকে আমার এই প্রবলেমটা দাঁড়াইছে। মানে বেশি কি হচ্ছে? হাতে আমার পায়ের হাতে কবজি এগুলি সব ব্যথা করে। আচ্ছা। আপনাকে ধন্যবাদ। আসলে আরেকটু ব্যাপার, আপনার ওজন কত শরীরের আপনার? আমার 58 আছে। মেবি আমার মনে হয় ওজনটা মাপি নাই, কমে গেছে অনেকটা। আচ্ছা। তার মানে শুধু হাঁটাচলা করলে দুর্বল লাগে আর শরীর খারাপ, পায়ে ব্যথা পান, তাই তো? জি, এটাই জি, বেশি স্যার। সমস্যা। জি, আপনাকে ধন্যবাদ। আপনি কি নিয়মিত হাঁটাচলা করেন বা খেলাধুলা করেন কিনা? অফিসে যাই, হেঁটে হেঁটে যাই, আবার হেঁটে হেঁটে আসি। প্রায় 25 মিনিট হাঁটি এভরিডে। আপনাকে আপনাকে ধন্যবাদ। প্রথম কথা, আপনার যে সমস্যাটা এটি বড় কোনো সমস্যা নয়। হয়তো কোনো কারণে আপনার একটু দুশ্চিন্তা থাকতে পারে। তার সাথে একটু আত্মবিশ্বাস বাড়াবেন। সূর্যের আলোতে যাবেন, ভিটামিন ডি বা ক্যালসিয়াম জাতীয় ওষুধ খেতে পারেন। আর একটি মনে যদি আত্মবিশ্বাস রাখেন, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ খুবই দরকার এই করোনার সময়। আপনি যেমন হাঁটাচলা করছেন, অফিসে যাচ্ছেন হেঁটে, হেঁটে, এটি যেমন দরকার খুবই, বাড়িতেও কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। সঙ্গে একটু যেমন আপনি খাদ্য অভ্যাস এমন কিছু করবেন যাতে করে আপনি সবকিছু মিলে পুষ্টিকর খাবার খেতে পারেন। আমাদের বিশ্বাস আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনার যে সমস্যাগুলো আছে এটি বড় কোনো সমস্যা নয়। ভিটামিন ডি, ক্যালসিয়াম খাবেন, সঙ্গে সূর্যের আলোতে যাবেন, আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বাড়িতে করবেন, আর পুষ্টিকর খাবার খাবেন। এর জন্য বেশি করে একটু পানীয় পান করবেন। আমাদের দৃঢ় বিশ্বাস এটি কোনো বড় কোনো সমস্যা নয়। এর জন্য আলাদা কোনো ওষুধের প্রয়োজনে কোনো পরীক্ষা-নিরীক্ষার দরকার নাই। কিছুদিন আমরা যে ব্যবস্থাটি বলছি এগুলো করতে থাকেন। এরপরে যদি কোনো সমস্যা হয় আমরা তখন কিছু পরীক্ষা-নিরীক্ষা দিব এবং কোনো তখন আপাতত কোনো বড় সেক্ষেত্রে তো কোনো আমরা ওষুধেরও আছি। প্রয়োজন ডক্টর নাই। জামান, আপনাকে ধন্যবাদ। আছি আমরা। ডাক্তার শারমিন আব্বাসের কাছে নাটোর থেকে শাহিদুর রহমান তার বোনকে নিয়ে প্রশ্নটা করেছেন। ডাক্তার শারমিন। হ্যাঁ, সাহেবুর রহমান আসলে তার বোনকে নিয়ে যে প্রশ্নটি করেছেন, আমি আসলে প্রশ্নটির সারমর্ম যেটি বুঝেছি, ওনার ইউরিন ইনফেকশন, ইনজেক্টেবল সেফট্রাক্সন জাতীয় উনি অ্যান্টিবায়োটিক শুরু করেছিল এবং এটা শুরু করার পর ওনার আসলে এক ধরনের অ্যালার্জিক রিয়াকশন হয়েছে। উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে 5 দিন উনি কন্টিনিউ করতে পেরেছেন, তারপর বন্ধ করে দিয়েছেন এবং তারপরেও অ্যালার্জিক রিয়াকশন এখনো কন্টিনিউ আছে। এখানে আসলে আমাদের মনে হয় যে যদি এটা এরকম কন্টিনিউ থাকে, আমাদের শুধু ফেক্সোফেনাডিন জাতীয় ওষুধ দিয়ে আসলে এটার হয়তো সমাধান হবে না। আমাদেরকে হয়তো হায়ার আর একটু অ্যান্টি অ্যালার্জিক যে ওষুধগুলো আছে সেখানে যেতে হতে পারে। অনেক সময় আপনারা জানেন যে আমাদেরকে হয়তো কিছু অ্যান্টি অ্যালার্জিক ইনজেকশন দেওয়ার প্রয়োজন হতে পারে অনেক সময়, কারণ উনি যেটা বলেছেন যে অসম্ভব তার ইচিং হচ্ছে এবং সেখান থেকে ঘা হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। তো আমি মনে করি যে একটু মনে হয় চিকিৎসককে কাছে যে এটা দেখানোর প্রসঙ্গ আছে, কারণ এত বেশি ইচিং হচ্ছে, তার চুলকাচ্ছে বিভিন্ন জায়গায় এবং সেখান থেকে ঘা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা ওরাডেক্সন বা স্টেরয়েড জাতীয় ইনজেকশন এই ধরনের রোগীদের দেওয়ার অনেক সময় প্রয়োজনীয়তা অনুভব করি। তেমন কোনো কিছুর দিকে উনি যাচ্ছেন কিনা আমাদের দেখতে হবে। আরেকটি জায়গায় যেন গ্যাপ না থাকে, যেমন এই যে এখন ডেলিভারির ওনার আর কয়েকটা দিন বাকি আছে, ওনাদের হিসেবে 10 দিন বাকি আছে। এই সময় কিন্তু প্রেগন্যান্সিতে একটা জিনিস হয়, সেটাকে আমরা বলি আমাদের ভাষায় অবস্টেটিক কোলেস্টেসিস। এটার হচ্ছে যে লিভারের কিছু এনজাইমে পরিবর্তন হয়, সেখান থেকে সারা শরীরে প্রচন্ড চুলকানি হয়। যেহেতু উনি অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিয়েছেন, তারপরে কিন্তু এত বেশি ওনার চুলকানি থাকার কথা ছিল না।
এখন ওই ধরনের প্রবলেমে উনি আছেন কিনা এটা কিন্তু একমাত্র ওনাকে এক্সামিন করে ওনার গায়ে হাত দিয়ে দেখে এবং স্কিনটা দেখে আমরা কিন্তু আইডিয়া করতে পারি। এভাবে ওভার দ্য আমরা আসলে মেসেজ বা মেসেঞ্জারের মাধ্যমে এটাকে পরিষ্কার করা যায় না। এবং যদি সেরকম কিছু হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আর্লি ডেলিভারি করা, বাচ্চার কন্ডিশন দেখা, বাচ্চাকে যেন ডেলিভারির পর কোনো প্রবলেম না হয় সেই বিষয়টা খেয়াল করা, অনেকগুলো বিষয় আমাদের সেট আপ করার প্রয়োজন হয়। তাই আমি ওনাকে বলবো যে ওনারা যেই কমপ্লেনটা দিয়েছেন এটা একটা নর্মাল কমপ্লেন নয়, এটা একটি জটিল সমস্যা এবং এটার জন্য অবশ্যই ওনারা যেই অবস্টেটিশিয়ানকে দেখাচ্ছেন প্রেগন্যান্সিতে তার শরণাপন্ন যদি ওনারা হন তাহলে কিন্তু এই মুহূর্তে ওনার ডেলিভারি প্ল্যান এবং তার সাথে অ্যাসোসিয়েটেড যে ওষুধগুলো সেগুলোকে পরিষ্কারভাবে দিয়ে যাওয়া যাবে। এটাকে আসলে খুব একটা হালকা করে নেওয়ার এখানে কোনো উপায় নেই, বা যে ওষুধগুলোর নাম উল্লেখ করেছেন শুধু সেগুলো খেয়ে এটার সমাধান আসলে এখানে হওয়াও সম্ভব হবে না। আপনাকে ধন্যবাদ। আমরা যেতে চাই ডাক্তার শামীমার কাছে। মহসিনা হুসাইন তিনি প্রশ্ন করেছেন তার বাচ্চাকে নিয়ে। বাচ্চার বয়স 2 বছর 11 মাস, ওজন 15 কেজি। অনেকদিন ধরে গলায় টনসিল বড় হয়ে গিয়েছে, ওষুধ খাওয়ানো হচ্ছে, কাজ হচ্ছে না। ডাক্তার অপারেশন করতে বলেছেন, ছোট বাচ্চার অপারেশনে তিনি ভয় পাচ্ছেন, কি করবেন পরামর্শ চান ডাক্তার শামীমা। ধন্যবাদ মহসিন। আপনার বাচ্চার বয়স 2 বছর 11 মাস, গলার টনসিল বড় হয়েছে। এক্ষেত্রে আপনি ডক্টর বলেছে অপারেশনের কথা, আপনি আসলে কার কাছে গিয়েছিলেন অপারেশনের জন্য সেটা একটু জানতে হবে। আর বাচ্চার আসলে অপারেশনের ক্ষেত্রে ভয়ের কিছু নেই, কিন্তু আপনার বাচ্চার বয়স যেহেতু 2 বছর 11 মাস, আপনি কিছুদিন দেরি করতে পারেন। কারণ টনসিলটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য টনসিলটা প্রয়োজন হয়। তবে আপনি টনসিলাইটিসের জন্য আপনি অনেকদিন যাবত ফেনোক্সিমিথাইল পেনিসিলিন, যেটা পেনভিক, আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন 1 চামচ করে দিনে 2 বার। লং টার্ম আপনি টানা 2 মাস ইচ্ছা করলে খাওয়াতে পারেন, খাইয়ে দেখতে পারেন যে ওর এটা কন্ট্রোলে থাকছে কিনা। আর তাছাড়া পার্শ্ববর্তী কোনো শিশু বিশেষজ্ঞকে তো আপনি অবশ্যই দেখাবেন। আর আপনি এই 2 মাস লং টার্ম কন্টিনিউ রাখেন যে আপনার এটা কন্টিনিউ থাকে কিনা। যদি না থাকে তাহলে আপনি আশেপাশে কোনো শিশু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ মহসিন। আপনাকে ধন্যবাদ ডক্টর শামীমা। আমরা যেতে চাই আরও একটি প্রশ্নে। আমাদের সঙ্গে আফরোজা বেগম, তিনি অনেকক্ষণ ধরে এই প্রশ্নটি করে যাচ্ছেন। ডাক্তার জামান, আপনি পেয়েছেন নিশ্চয়ই প্রশ্নটা, হার্টের প্রবলেম তার মায়ের। জি, আমি ধন্যবাদ। আসলে প্রবলেমটা আমি একটু বলছি, তাতে করে একটু যিনি দর্শক যদি আমার সঙ্গে থাকতো আসলে আজকে প্রশ্ন করতে পারলে আর ভালো হতো। কারণ অনেক কষ্ট করে তিনি লিখেছেন আমাদেরকে বোঝানোর জন্য, কিন্তু তারপরেও কিন্তু পুরোটা তিনি বুঝিয়ে লিখতে পারেন। এই 64 ইয়ার্স তার শাহানারা বেগম তার মার জন্য লিখেছেন। 6-7 বছরের মধ্যে বেশ কয়েকবার পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ডাক্তারের পরামর্শে তিনি স্যালাইন এবং ইনজেকশন নেন। ভালো হয়ে বাসায় আসে এবং গত 1 সপ্তাহ ধরে একই ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেলে আবারও হাসপাতালে ভর্তি, এবং একজন সার্জারি ডাক্তার দেখার পরে তিনি নিজে আজ কলোনোস্কোপি, এটি পায়খানার রাস্তা পথে বা মলদ্বারে একটি পরীক্ষা করে থাকেন, যেখানে ক্ষুদ্রান্ত্রে 2-3টি সমস্যা আছে, কিন্তু কি সমস্যা সেই সমস্যাটি কিন্তু তিনি উল্লেখ করেননি কি ধরনের সমস্যা, সেটি বোঝাও তার কোনো রিপোর্ট নেই। যদি রিপোর্ট থাকতো আমাদের জন্য সুবিধা হতো, কিন্তু সার্জারির চিকিৎসক বলেছেন মেডিসিন ডাক্তারের সাথে আলোচনা করে পরবর্তীতে জানাবেন। তাতে কিন্তু ঠিক পুরোপুরি বোঝা গেল না যে আসলে সমস্যাটি কি। এবং আমরা যেটি বলতে পারি, বারবার অনেকে ভর্তি হন হাসপাতালে, কিছুদিন ভর্তি আবার স্যালাইন নেন আবার চলে আসেন। আসলে এটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো চিকিৎসা এইভাবে আমরা দেই না। আসলে এটিকে সাধারণত দেখা যায় ভেগ কমপ্লেন, অত কখনো পুরোপুরি রোগ ধরা পড়ছে না। হঠাৎ করে রোগী মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন, সবাই পরিবারের সবাই তাকে নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, স্যালাইন দিচ্ছেন, কিছু একটু ভালো হচ্ছেন আবার নিয়েছেন। এটি কিন্তু প্রকৃত চিকিৎসা পদ্ধতি নয়। আমরা সাধারণত ভর্তি করার পরে কলোনোস্কোপি যেমন করেছেন, কি ধরা পড়েছেন সেটি কিন্তু উল্লেখ করেননি, এবং রোগের নাম কিন্তু উল্লেখ নেই। এইভাবে কিন্তু চিকিৎসা দেওয়া খুব কঠিন কাজ। তবে আমি বলবো তাকে একজন চিকিৎসকের পরিবারের এমন কেউ যারা আছেন, আমাদের সাথে রিপোর্টগুলো নিতে আমাদের এখানে মেসেঞ্জারও পাঠান আমাদের কাছে এই অনুষ্ঠানে, সেখানেও আমরা রিপোর্টগুলো দেখে বুঝতে পারি। যদি আমাদেরকে টেলিফোন করেন, আমরা প্রশ্ন উত্তরে যদি জানতে পারি কোন রোগ, স্যালাইন দেওয়াতে কিন্তু কোনো রোগের বড় রোগের ক্ষেত্রে আমরা সহজে স্যালাইন দিয়ে বাড়িতে পাঠিয়ে দেই না। যদি প্রকৃত কারণ থাকে, তার স্যালাইন দেওয়ার কোনো উল্লেখযোগ্য কারণ থাকে, সেক্ষেত্রে স্যালাইন দেই, নইলে কিন্তু স্যালাইন দেই না। আমরা স্যালাইন শুধু দেই সেই ক্ষেত্রে যে কোনো রোগী যখন ইমার্জেন্সি আসে, সেটি তার শারীরিক সমস্যা হোক বা মানসিকভাবে কোনো দুর্বলতা হঠাৎ করে আসুক, সাময়িকভাবে স্যালাইন দিয়ে তারপরে কিন্তু আসল রোগের চিকিৎসা দিয়ে থাকি।
তো সুতরাং অনেকেই মনে করে থাকেন যে স্যালাইন দেওয়াতেই কিন্তু বড় ধরনের সমস্যা, তা কিন্তু নয়। তো আমি তাকে বলবো যে হয়তো বড় কোনো রোগ নাও থাকতে পারে, শারীরিক সমস্যা থাকতে পারে, মানসিকভাবে কিছু দুর্বলতা থাকতে পারে, দুটি মিলে আমরা চিকিৎসা করার চেষ্টা করে থাকি। সেজন্য আমরা সাক্ষাতে যিনি চিকিৎসক দেখেন তার সাথে হয়তো আপনি বুঝে নেবেন, অথবা যদি রিপোর্ট থাকে আমাদের অনুষ্ঠানে আপনি মেসেঞ্জারে পাঠাবেন, অথবা এই অনুষ্ঠানে ফোন দিয়ে যদি আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা সত্যি আপনাকে পরামর্শ দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আমরা চেষ্টা করব ভবিষ্যতে এই রোগের আরো ভালোভাবে প্রশ্নের পরামর্শ দেওয়ার জন্য। জি ধন্যবাদ। ডক্টর জামান, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, কে বলছেন, কি সমস্যায় ভুগছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি চট্টগ্রাম থেকে আকলিমা বলছি। জি, বলুন কি সমস্যা আপনার? আমি দীর্ঘ 3 বছর প্রায় আমি দীর্ঘ 3 বছর বাচ্চা নিতে ট্রাই করছি, কিন্তু যাইনি, ডাক্তারও দেখাইছি। হুম। হ্যাঁ, বিভিন্ন ওষুধপত্র দিছে, ওগুলা খাইছি। আর 2 মাস বলছে রেস্ট নিতে, 2 মাস রেস্ট নিছি, এখন আর ডাক্তার দেখাইনি। আচ্ছা, ডাক্তার শারমিন, আপনি যদি ইন্টারাপ্ট করেন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে সাধারণত বন্ধ্যাত্বের সমস্যায় থাকলে যে পরীক্ষাগুলো করা লাগে, না, স্পেশালি না, যদি না, আমি বলি যে আমাকে কোনো পরীক্ষা দেয় নাই। আপনি চেষ্টা করছেন কত বছর ধরে? আমি না, না, আমাকে কোনো পরীক্ষা এখনো করাই নাই। হ্যাঁ, কিন্তু আপনি চেষ্টা করছেন প্রেগন্যান্সির কতদিন ধরে? আমি প্রায় 3 বছর। আচ্ছা, আপনি এটা চিকিৎসককে জানিয়েছেন যে 3 বছর চেষ্টা করছেন, তারপরেও হ্যাঁ, প্রেগন্যান্সি হচ্ছে না? হ্যাঁ, জানিয়েছি। তারপরে কি আপনাকে বা আপনার হাজবেন্ডকে কোনো ধরনের পরীক্ষা করতে অ্যাডভাইস করা হয়েছে কি হয়নি? না, পরীক্ষা করা হয়নি। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। যেহেতু পরীক্ষা করা হয়নি, এই প্রশ্নটি আসলে আমার জানার একটা ইচ্ছা ছিল। সেহেতু কিন্তু আপনাকে একদম প্রিলিমিনারি স্টেজ থেকেই শুরু করতে হবে। কারণ আমরা যদি পরীক্ষা-নিরীক্ষাই না করি, আমরা কিভাবে বের করব যে কি কারণে আপনার কনসিভ করতে দেরি হচ্ছে? 3 বছর কিন্তু অনেক লম্বা সময়। যারা নিয়মিতভাবেই দেখা যাচ্ছে যে চেষ্টা করছেন কোনো গ্যাপ ছাড়া, তাদের জন্য কিন্তু 3 বছর অনেক লম্বা সময়। এবং আমরা বলি যে 1 বছর ধরে চেষ্টা করলেই যদি কারো প্রেগন্যান্সি না হয়, আমরা বলি তারা বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি সমস্যায় ভুগছে। সেই হিসেব নিকেশ যদি মেলাই, তাহলে কিন্তু আপনি এখন সেই গ্রুপেরই একজন। আর সেখানে ইভালুয়েশন করার জন্য আপনাকে ডাক্তার শারমিন, আমরা এই উত্তরটা যদি ইলাবোরেটলি আরেকটু বড় করে নিতে চাই, অন্যান্যদের জন্য যদি নিতে চাই, আমরা বিরতির থেকে ফিরে এসে নেই। দর্শক, আবারও স্বাগত। ফিরে এলাম করোনা হেল্প ডেস্ক নিয়ে। আমাদের সঙ্গে 3 জন বিশেষজ্ঞ ডাক্তারই আছেন। বিরতির আগে আমাদেরকে চট্টগ্রাম থেকে ফোন করেছিলেন একজন দর্শক। সেই দর্শকের উত্তরটা আমরা শুনছিলাম ডাক্তার শারমিন আব্বাসের কাছ থেকে। ডাক্তার শারমিন। হ্যাঁ, সাফা, আপনি যদি সুযোগ দেন, আমি আসলে যেটি বলছিলাম সেটি হচ্ছে যে এই ধরনের প্রবলেমগুলো যাদের থাকে তাদের দুটো জায়গায় আমাদের খুব হাইলাইট করতে হয়। একটা হচ্ছে তার পূর্ণাঙ্গ একেবারে পারফেক্ট ওয়েতে হিস্ট্রি নেওয়া ওনার এবং ওনার হাজবেন্ডের, যেটি খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটিতে। এবং সেকেন্ড হচ্ছে ওনাদের একটি ডিটেইল এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন, যেটা আমাদেরকে কারণ খুঁজতে সহায়তা করবে যে কেন এই প্রবলেমটি ওনাদের মধ্যে হচ্ছে। তো সেটির জন্য আমি বলবো যে আসলে এখন ফার্টিলিটি স্পেশালিস্টের সংখ্যা বাংলাদেশে অনেক বেড়েছে, এবং উনি যে জায়গাতে অবস্থান করছেন বা থাকছেন, চিটাগাংয়ের কথা উনি বলেছেন, সেখানে আমি অনেককেই চিনি। চিটাগাং মেডিকেল কলেজেও তারা কাজ করছেন, যারা এই ফার্টিলিটির প্রবলেমগুলো নিয়ে কাজ করেন। তো সেই জায়গাটিতে যদি ওনারা একটু যোগাযোগ করেন, তাহলে কিন্তু পারফেক্ট ওয়েতে ওনাদের ম্যানেজমেন্টে আগাবে। এবং স্পেশালি যেটা হয় যে ওয়াইফ এবং হাজবেন্ড দুজনের যেমন ফিজিক্যাল এক্সামিনেশন করাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কিছু কনফিডেন্সিয়াল হিস্ট্রির প্রয়োজন হয়, যেটা হয়তো গণমাধ্যমে এভাবে অতটা খুলে আমরা বলতে পারছি না, সেই বিষয়গুলো ইম্পর্টেন্ট। এবং কিছু বেস লাইন ইনভেস্টিগেশন আমরা বলি যে ওয়াইফের হরমোনাল কোনো প্রবলেম আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি, অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাফিতে তার কোনো প্রবলেম আছে কিনা সেই বিষয়টা দেখা। তো সেটা আসলে পূর্ণাঙ্গভাবে যদি আমরা না করি, একটা হাফ টার্ন ওয়েতে যদি আমরা ট্রিটমেন্ট শুরু করি, সেটা কখনোই ভালো হবে না। কারণ প্রেগন্যান্সি না হওয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ থাকে, হয়তো ডিম ফুটছে না বা তৈরি হচ্ছে না, অথবা টিউবাল ব্লক, অথবা অন্য কোনো হরমোনাল ডিসহারমোনি হয়তো আছে সে কারণে। এবং সেই সাথে হাজবেন্ডেরও হরমোন দেখা এন্ড সিমেন অ্যানালাইসিস, যদি আমরা এবিসি ইনভেস্টিগেশন বলি, তার মধ্যে এটা পড়ে। সেই বিষয়গুলোকে কিন্তু উনি যদি রিচ করতে চায়, তাহলে একজন ফার্টিলিটি স্পেশালিস্ট
বা ফার্টিলিটি সেন্টারে যাওয়াটা ওনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি সেই অনুরোধটি ওনাদেরকে করব, কারণ 3 বছর এটা কিন্তু লম্বা সময় ট্রাই করার পর প্রেগন্যান্সি যখন হচ্ছে না, এবং অবশ্যই খুঁজলে এর পেছনে কোনো না কোনো সুনির্দিষ্ট কারণ পাওয়া যাবে। যেই কারণটি ধরে যদি আমরা ট্রিটমেন্ট করি তখন কিন্তু প্রেগন্যান্সি হওয়াটা সহজ হবে। আর যত গ্যাপ হবে ট্রিটমেন্টে, যত ডিলে হবে, সেটা কিন্তু তত বেশি কমপ্লিকেশন তৈরি করবে। তো আমরা কমপ্লিকেটেড জায়গাটি তৈরি করতে চাই না, সেজন্যই আমরা বলবো আপনি যত দ্রুত সম্ভব একজন ফার্টিলিটি স্পেশালিস্ট বা ফার্টিলিটি সেন্টারে আপনি যোগাযোগ করুন। আপনাকে ধন্যবাদ। আমাদের কাছে প্রশ্ন করেছেন আজমেরি বন্যা বা শিশুর তার বাচ্চাকে নিয়ে প্রশ্ন করেছেন। আমরা প্রশ্নটি নিয়ে যাচ্ছি ডাক্তার শামীমার কাছে। আমি আপনাকে প্রশ্নটি বলছি। তিনি বলছেন সাভার থেকে বলেছেন তার ছেলের বয়স 19 মাস রানিং। তার প্রবলেম ছিল অ্যালার্জি এবং ব্লাড কিছুটা কম ছিল। 3 মাস আগে টেস্ট করা হয়েছে, এখন সে আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু এখন যে সমস্যাটা সে ভুগছে সে হচ্ছে কোনো কিছুই খেতে চাচ্ছে না। তার মা আসলে অনেক লম্বা করে যাই বলেছেন, আমি পুরোটা পড়ে দেখেছি, শুধুমাত্র সন্তান কিছু খেতে চাচ্ছে না, কোনো কিছুতে মুখ কাছাকাছি আনলেই সন্তান এক ধরনের রিয়াকশন দেখাচ্ছে। তিনি এটার থেকে পরিত্রাণ চান। ডাক্তার শামীমা। জি, ধন্যবাদ আজমিরি বন্যা। আপনার বাচ্চার বয়স 19 মাস, ও আসলে খেতে চাচ্ছে না। আপনি কিছুদিন আগে ব্লাড টেস্ট করেছিলেন, সেই ব্লাড টেস্টে দেখা গিয়েছিল যে রক্ত কম। আমি ধরে নিচ্ছি আসলে হিমোগ্লোবিন কম। ঠিকই আছে, হিমোগ্লোবিন যদি কম থাকে তাহলে বাচ্চারা আসলে প্রথম সিমটম যেটা আসলে দেখা যায় সেটা আসলে ওরা মেজাজ খারাপ করবে। ওরা মেজাজ খারাপ করবে এবং সেই সাথে ওরা খেতে চাবে না, ওদের অরুচি বেড়ে যাবে। তারপরে আরো যে সিমটম গুলো থাকে সেই সিমটম গুলো সাধারণত মায়েরা অতটা খেয়াল করতে পারেন না, যে অনেক সময় দেখা যায় যে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, হাতটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কিন্তু মা আসলে শুধু খেয়ালই করছেন যে বাচ্চাটা আসলে খেতে চাচ্ছে না। আর অ্যালার্জির প্রবলেম তো আসলে বেশিরভাগ বাচ্চাদেরই আসলে আমাদের অ্যালার্জির প্রবলেম আছে, বড়দেরও আছে। অ্যালার্জির প্রবলেমটা আসলে আমি ওভাবে নিতে চাচ্ছি না, কিন্তু হিমোগ্লোবিন যদি আসলেই কম থেকে থাকে অবশ্যই মা ব্যাপারটা আপনাকে দেখতে হবে। আপনি আপনার আশেপাশে নিকটস্থ কোনো শিশু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন এবং ওই রক্তের সিবিসি উইথ যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা অবশ্যই করবেন এবং পরীক্ষা করে দেখতে হবে যে আসলে ওর রক্ত স্বল্পতা আছে, হিমোগ্লোবিন কম অথবা আমরা ধরে নিচ্ছি যে রক্ত স্বল্পতা। রক্ত স্বল্পতা বিভিন্ন ধরনের হয়ে থাকে, এটা একটা পুষ্টির কারণে হতে পারে বা আরো অন্যান্য কারণে হতে পারে। কি কারণে ও রক্তশূন্যতা হয়েছে সেটা দেখে শিশু বিশেষজ্ঞ বা চিকিৎসা করবে। মা এটা আসার কথা যে আপনার বাচ্চার যে অসুখটা আপনি মনে করছেন যে রক্ত স্বল্পতার কিন্তু সম্পূর্ণ চিকিৎসা আছে এবং এই জন্য আপনি অবশ্যই চিকিৎসকের সাথে ডাক্তার শামীম, আপনাকে ধন্যবাদ। আমরা যেতে চাই ডক্টর জামানের কাছে। বেশ কিছু প্রশ্ন এসে জমে গিয়েছে, আমরা দেখছি। তানভীর আহমেদ তার বাবার হার্টের সমস্যা নিয়ে প্রশ্ন করেছেন। একই সঙ্গে ডক্টর জামান আপনি দেখছেন নিশ্চয়ই। আরও একজন তানভীর আছেন, আল জাবেদ হোসেন তানভীর। তিনি পেটের বাম পাশের দিক থেকে সমস্যার কথা বলেছেন, এক্স রে করেছেন। দুটো উত্তর একসাথে চাই। জি, আমরা প্রথম যে তানভীর তার বাবার জন্য করেছেন হার্টের রোগ হিসাবে এবং ওষুধ খাচ্ছেন এবং কিছুদিন হলো শরীর জ্বালাপোড়া করে এবং এএসডি রোগী। আমরা কিন্তু তিনি উল্লেখ হার্টের কিন্তু আমরা একদিকে সাধারণত হার্টের রোগ বলতে বুঝে থাকি অনেক সময় যে হার্টের যে রক্তনালী যে ব্লকের সমস্যা, যেগুলোর জন্য আমরা নানা ধরনের হার্টের অ্যাটাকের ভয় পেয়ে থাকি, কিন্তু এক্ষেত্রে কিন্তু উল্লেখ করেছেন তিনি এএসডি বলতে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। সাধারণত শিশুদের যেমন জন্মগত রোগ বলে থাকি হার্টের, এটি কিন্তু কারো কারো ক্ষেত্রে যেমন শিশুকালে ধরা পড়ে, এটি একটি জন্মগত রোগ। অনেক সময় দেখা যায় অনেক বড় হয়ে কিন্তু ধরা পড়তে, অর্থাৎ হয়তো ছোট তার সাইজটি কত জানার নেই, যে হার্টের যে উপরের দিকে আমরা বলি অলিন্দ বা অ্যাট্রিয়াম, সেখানে ছিদ্র থাকলে বলি এএসডি, আর তার নিচের চেম্বার যদি ছিদ্র থাকে সেটাকে বলি ভিএসডি বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এএসডি সাধারণত অপেক্ষাকৃত অত বেশি জটিলতা হয় না ভিএসডির তুলনায়, এই জন্য অনেক বড় হয়ে অনেকে ধরা পড়ে। এক্ষেত্রে কিন্তু আমাদের হার্টের ব্লকের জন্য যে ধরনের উপদেশ দিয়ে থাকে এখানে কিন্তু এতটা ভয়ঙ্কর কিছু নেই, যেহেতু দীর্ঘদিন যাবত তার বাবার জন্য তিনি প্রশ্ন, অর্থাৎ তার বাবার এটি একেবারে জন্মের থেকে এই পর্যন্ত নিয়ে আসছেন, বড় ধরনের সমস্যা হচ্ছে না। এর জন্য কিন্তু বড় কোনো ওষুধ নেই। তবে যদি সাইজটি জানতে পারতাম, তার হার্টের ছিদ্রের পরিমাপ কত, দু ধরনের চিকিৎসা থেকে একটু আমরা ওষুধ কিন্তু খুব কম। ছোটবেলায় যদি কারো থাকে আমরা বলি এসডি অনেক সময় এমনি ভালো হয়ে যায়। তবে যদি দেখি যে কারো হার্টের সাইজটি ছিদ্র কোনো মতে বন্ধ না হয়, আমরা অনেক সময় বড়বেলায় করি একটি হলো বোতাম চিকিৎসা বা আমরা বলি ডিভাইস ক্লোজার, অর্থাৎ
আমরা যেমন অ্যানজিওগ্রাম করি সেই ধরনের একটি বিশেষ ব্যবস্থা হার্টের ছিদ্রটি বন্ধ করে দিই, বুক না কেটে। আর আরেকটি হলো যে বুক কেটে, তবে যদি কারো বড় কোনো সমস্যা না হয়, এটি নিয়ে দীর্ঘদিন তিনি ভালো থাকতে, তবে আজ তার একটি ইকোকার্ডিওগ্রাফি রিপোর্ট যদি পেতে পারতাম যে তার পালমোনারি হাইপারটেনশন এ ধরনের কোনো জটিলতা ডেভেলপ করেছে কিনা, তাহলে আমাদের কিন্তু চিন্তার বিষয়, এবং সেক্ষেত্রে আমাদের কিছু ওষুধপত্র আছে। আমি তাকে বলবো একটি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি করবেন, আপাতত কিছু ভিটামিন, কিছু ক্যালসিয়াম খাবেন, যদি ঘুম ঠিক মতন হয় সেজন্য যে কোনো একটি ওষুধ খেতে পারেন, পুষ্টিকর খাবার খাবেন। এক্ষেত্রে কিন্তু যদি হার্টের ব্লক জাতীয় সমস্যা না থাকে, এই ধরনের রোগীদের কিন্তু খাওয়া দাওয়ার কোনো বাধা নেই এবং সব ধরনের খাওয়া খেতে পারেন। আশা করছি তিনি আমাদের পরামর্শ বুঝতে পেরেছেন। একটি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি করে এবং একটি ইসিজি করে এবং একটি বুকের এক্সরে করে তিনি নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাকে পরবর্তী তার অন্য কোনো চিকিৎসা তার প্রয়োজন হবে কিনা সেই বিষয়টি বলবো। শুভকামনা জানাচ্ছি তানভীর আহমেদ। আর আরেকটি প্রশ্ন আছে, সেটি বলছি, যেটি তার তানভীর সেই ব্যাপারটি কিন্তু অন্যরকম। সেটি তার পেটের বাম পাশে ব্যথা করে ডাক্তার বললেন আলসারের সমস্যা, তিনি কোনো এক্সরে করেননি, এটা কি এমনি এমনি সেরে? আসলে আলসার কিন্তু আজকের দিনে বড় ধরনের সমস্যা নয়, বয়স উল্লেখ করেনি, অনেকেরই কিন্তু পেটে ব্যথা হয়। আমরা সাধারণত বলে এক্সরে করে কিন্তু পেটের আলসার ধরা পড়ে না। আমরা সাধারণত আলসার ধরার জন্য এন্ডোস্কোপি পরীক্ষাটিকে আমরা বলি যে তার মাধ্যমে জানা যায়। আমরা যে কোনো একটি গ্যাস্ট্রিকের ওষুধ বা বলে থেকে আলসারের, যেমন প্যান্টোপ্রাজল, র্যাবেপ্রাজল, এই জাতীয় ওষুধটি খাবেন এবং তার মাধ্যমে তিনি পেটের এই জাতীয় সমস্যা নিবারণ করতে পারবেন। সঙ্গে যদি তার বেশি জ্বালাপড়া করে অ্যান্টাসিড জাতীয় সিরাপ তিনি সাময়িকভাবে খেতে পারেন। এই সমস্যা বড় কোনো সমস্যা নয়। আর যদি কারো অন্য কোনো পেটের সমস্যা এন্ডোস্কোপি ছাড়া দরকার পড়ে, একটি আল্ট্রাসাউন্ড করে আমরা জানতে পারি পেটের অন্য জাতীয় কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় দেখি যে এই ধরনের রিপোর্ট ভালো থাকে, তখন আমরা বলে থাকি যেটা আলসার নয়, আইবিএস নামক একটি সমস্যা থাকলে সবাই পেটের যাবতীয় সমস্যাকে এক্সপ্রেস করার জন্য, প্রমাণ করার জন্য সবাই বলে আলসার বা গ্যাস্ট্রিক। আসলে সব সমস্যা কিন্তু আলসার বা গ্যাস্ট্রিক নয়। তবে আমি আবারও বলছি যে এটি বড় কোনো সমস্যা হবে না, নিয়মিতভাবে নিয়ম মতো খাওয়া দাওয়া করবেন। আরেকটি বললাম প্যান্টোপ্রাজল বা র্যাবেপ্রাজল ওষুধ খাবেন, আর তারপরে আমাদের সাথে আবার যোগাযোগ। আশা করছি এটি বড় ধরনের কোনো সমস্যা না হবারই কথা। জি ডক্টর জামান, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, সমস্যাটা বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি দর্শক শুনতে পাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বরিশাল থেকে বলছিলাম। জি, আমার নাম মোহাম্মদ সোহেল সর্দার। আমার ছেলের বয়স হলো 9 মাস। আচ্ছা সিজার করা হয়েছিল, সিজারের 4 দিন পরে তার সমস্যা দেখেছিল খিঁচুনি। তারপর আমি বরিশালে ডাক্তার দেখাইছি, ওইখানে আমি ভালো রেজাল্ট পাইনি। তারপর আমি ঢাকায় দেখাইছি বড় ডাক্তার গেলের হসপিটালে, ভূপেল কুমার কুণ্ড চেয়ারম্যান, ওই শিশু ডাক্তার দেখাইছি। তারপর সে আমার দিয়েছে ওষুধ দেওয়ার পরে আমার বাচ্চাটা খিঁচুনিটা বন্ধ হয়েছে, কিন্তু এখন সে বসতে পারে না, দাঁড়াইতে পারে না। তারপর আমার একটা পরীক্ষা দিছে, সে বলছে যে ইন্ডিয়া এই টেস্টটার জন্য। এখন কি আমি ওই ইন্ডিয়ার ওই টেস্টটা আর কি করালে আমার রেজাল্ট ভালো আসবে কিনা, এই জন্য একটা পরামর্শ জানতে চাইছিলাম। আপনি থাকবেন আমাদের সঙ্গে। ডাক্তার শামিমা, আপনার কিছু জানার আছে দর্শকের কাছ থেকে? আমি বিস্তারিত বলতে পারি নাই। হ্যাঁ, আপনার বাচ্চার খিচুনি হয়েছিল কত মাসে? খিঁচুনি হয়েছিল সিজার করার পরে 4 দিন পরে। 4 দিন পরে। জি। আচ্ছা, বাচ্চার কোনো জন্ডিস হয়েছিল জন্মের পরে? জন্মের পরে জন্ডিস? জি। না, জন্ডিস দেখা দেয় নাই, কিন্তু ওখানে এই পরীক্ষা দিছিল, পরীক্ষার রেজাল্ট আমি তো বলতে পারতেছি না, কিন্তু ওখানে ওষুধ দিছিল, ওষুধ খাওয়ানোর পরে খিঁচুনিটা বন্ধ হয়েছে। খিঁচুনিটার পর বন্ধ হওয়ার পরে আবার আমার 3 মাস পরে ডাক্তারে ওইখানে যাইতে বলছিল, আমি যাওয়ার পরে আবার ওষুধ চেঞ্জ করে দিচ্ছে, ওই ওষুধ চলছে। কিন্তু আমার বাচ্চা এখন পর্যন্ত সুস্থ মতো দাঁড়াইতে পারতেছে না বা কিছু ধরতেও পারে না। মানে আমরা অনেক চেষ্টা করি দাঁড়ানোর জন্য, কিন্তু দাঁড়াইতে পারে না। এখন আমার একটা পরীক্ষা দিছে ইন্ডিয়াতে, বলছে যে ইন্ডিয়াতে পরীক্ষা করলে হয়তো আপনার বাচ্চার কি কি সমস্যা এটা জানা যাবে। এখন আমি তো টাকায় অনেক তুলতে পারতেছি না, আমার কাছে অনেক টাকার কথা বলছে। এখন আমি ওই চেষ্টা কি করাইলে কি আমি ভালো হইবে ঈদের রেজাল্ট জানার জন্য? আপনার বাচ্চা কি চোখে দেখে? হ্যাঁ, সব কিছু করে ডাক দিলে সাড়া দেয়, বাবা করে ডাক দিলে তো সাড়া দেয়, হাসি দেয়, খাবার খায়। এমনি খাবার খাওয়ার কোনো সমস্যা নাই। কোনো সাউন্ড করে, বাবলিং কোনো সাউন্ড করে, বা দা মা এই ধরনের কোনো সাউন্ড করে, শব্দ করে? বলে, দাদু দাদু বলে, কাকা কাকা বলে, স্পষ্ট বুঝায় না। আচ্ছা, ওর পা দুটো কি শক্ত হ্যাঁ, বা হাত দুটো শক্ত এরকম, বা থানকুনে?
ওর গাটা একটু নরম নরম লাগে, আচ্ছা। কিন্তু যখন ওই ব্যায়াম করতে বলছিল তখন ওই ব্যায়াম করতে গেলে ও শক্ত করে ধরে রাখে, মানে ও, হাত যদি আমি সোজা করতে চাই তো হাত একটু শক্ত করে করে রাখতে চায়। আচ্ছা, আমি বুঝতে পেরেছি বাবা, আপনার বাচ্চার কি সমস্যা হয়েছে। জি আপনার ডাক্তার বাচ্চা শামীমা, আমরা উত্তরে খিচুড়ি, চলে যাই সরাসরি। হ্যাঁ জি জি, আসলে আপনার বাচ্চার কি সমস্যা হয়েছে আমরা কিছুটা বুঝতে পেরেছি। যেটা আপনার বাচ্চার জন্মের পরপরই খিঁচুনি হয়েছিল। জন্মের পরপর খিঁচুনির আসলে অনেকগুলো কারণ থাকে। সেই কারণের মধ্যে কিছু কারণ থাকে যে জন্মের সাথে সাথে না কান্না করার, এটা একটা কারণ থাকে, এবং এটা বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন জন্মের সময় ওর হয়তো কোনো অসুবিধা হয়েছিল, প্রলং ডেলিভারি, অনেকক্ষণ ধরে ডেলিভারিতে ছিল হয়তো, হ্যাঁ এই ধরনের কিছু সমস্যা থাকে, অনেকের জন্ডিস থাকে, হ্যাঁ বিভিন্ন কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তোর খিচুড়িটা কন্ট্রোল হয়েছে, এটা একটা আশার কথা। তো যেটা ডক্টররা আসলে আপনাকে কিছু টেস্ট করতে বলেছে। আমি যেটা মনে করছি যে আমার ধারণা ওনারা টেস্ট করতে বলেছেন যে ওনার আসলে আপনারা আত্মীয় স্বজন কিনা, আপনি আর আপনার ওয়াইফ আত্মীয় স্বজন কিনা। আমাদের জন্মগত কিছু অসুখ থাকে আর কি, ইনবর্ন এরর অফ মেটাবলিজম যেটা বলে, মেটাবলিক কিছু ডিজিজ থাকে, অসুখ থাকে। সেই অসুখের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। সেই পরীক্ষাটার জন্য হয়তো বলেছে যে ইন্ডিয়াতে পরীক্ষাটা করতে হবে। ইন্ডিয়াতে পরীক্ষাটা করলেই যে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে তা নয়, কিন্তু মানে এটা করলে হয়তো ট্রিটমেন্টে হয়তো সুবিধা হবে। এক্ষেত্রে শিশু নিউরোলজিতে যারা আছেন তারা হয়তো আপনাকে আসলে হেল্প করতে পারেন খুব ভালোভাবে। আর আপনার বাচ্চা যে অবস্থায় আছে, আপনার বাচ্চা যেহেতু এখনো ছোট আছে, ওনারা আপনাকে বলেছেন যে নিয়মিত ব্যায়াম করাতে। হ্যাঁ, নিয়মিত ব্যায়াম করাতে পারেন আপনি ঢাকা মেডিকেল কলেজ অথবা ঢাকা শিশু হাসপাতালে আপনি নিয়মিত বাচ্চাকে নিয়ে যোগাযোগ রাখতে পারেন। এবং সেক্ষেত্রে ওখানে শিশু বিকাশ কেন্দ্র আছে, শিশু বিকাশ কেন্দ্রে গেলে ওরা আপনাকে কিছু ব্যায়াম শিখিয়ে দিবে, এবং সেইভাবে আপনি যদি করতে থাকেন তাহলে হয়তো একসময় ওর ইমপ্রুভমেন্ট হবে। আপনি বলছেন যে আপনার বাচ্চা চোখে দেখে, কানে শোনে, রেসপন্স করে, তাহলে অবশ্যই আমার মনে হয় যে আমরা আপনার বাচ্চার যেই অসুখটা, আমরা সাধারণত সেরিব্রাল পলসি কিছুটা আমরা বুঝতে পারছি যেটুকু। তো সেরিব্রাল পলসি যে বাচ্চাগুলো সাধারণত যদি আগে ট্রিটমেন্ট করা হয় তাহলে সাধারণত যেটা হয় যে এটা একেবারে পুরোপুরি ভালো না হয়ে গেলেও রেজাল্টটা ভালো আসে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি নিয়মিত শিশু বিশেষজ্ঞ অথবা শিশু নিউরোলজিতে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন। আর সেই সাথে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে শিশু বিকাশ কেন্দ্রে যোগাযোগ করবেন, নিয়মিত ব্যায়াম করাবেন, এবং ওর যে থেরাপি গুলো দেওয়ার কথা সেই থেরাপিটা ওর চলবে। আর আপনার যদি সামর্থ্য থাকে আপনি পরীক্ষা করতে পারেন, অথবা আপনি ইন্ডিয়াতে না যেয়ে আসলে ঢাকা থেকে ব্লাড স্যাম্পল পাঠিয়ে কিছু টেস্ট করা যায়, সেক্ষেত্রে আপনি করতে পারেন। করলে হয়তো কিছুটা ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। কিন্তু আপনি না করলেও যে আপনি আপনার বাচ্চার থেরাপি দিয়ে বা আপনার বাচ্চার ট্রিটমেন্ট চালিয়ে যে আপনার বাচ্চার ইমপ্রুভমেন্ট হবে না তা কিন্তু নয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই অর্থাৎ আপনার আসার যেটা জায়গা আছে করণীয় আপনি সেটা বলছেন। হচ্ছে সবসময় ডাক্তার শামীমা, আপনাকে ধন্যবাদ। আমরা আশা করছি যে দর্শক এরই মধ্যে উত্তরটা পেয়েছেন। দর্শক, সময় হয়েছে করোনা হেল্প ডেস্ক থেকে আরো একটা বিরতিতে যাবার। আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত, ফিরে এলাম করোনা হেল্প ডেস্কে। আমরা যেতে চাই সরাসরি প্রশ্নে। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে দুটো প্রশ্ন একসাথে। ডাক্তার শারমিন আব্বাসী আছেন আমাদের সঙ্গে? ডাক্তার শারমিন, আপনার কাছে দুটো প্রশ্ন একসাথে। সোহেল রানা তিনি প্রশ্ন করেছেন, এবং একই সঙ্গে আরো একজন প্রশ্ন করেছেন। স্ত্রীর বয়স 17+, 2 মাস 10 দিন ধরে প্রেগনেন্ট, হঠাৎ করে ব্লাড বেরোচ্ছে। দুটোর উত্তর একসাথে চাই। হ্যাঁ, সোহেল রানার উত্তরটা আমি আসলে একসাথে দিব, এই কারণেই যে আসলে 17 বছর মানে অপরিপক্ক অবস্থায় আসলে ওনার প্রেগনেন্সিটা শুরু হয়ে গেছে। তো অপরিপক্ক বয়সে আসলে প্রেগনেন্সি শুরু হলে অনেক রকম ঝামেলা হয়, সেই হিসেবেই হয়তো একটা জায়গায় যেটা ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে এই ধরনের ব্লিডিং হচ্ছে তার। এখন এই ব্লিডিংটা আমাদেরকে কমাতে হবে, কারণ আজকে বেশি ব্লিডিং হয়েছে। আমরা বলবো অ্যাবসোলিউট রেস্ট 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 রেস্ট, এটা হচ্ছে প্রথম চিকিৎসা। দ্বিতীয় চিকিৎসা হচ্ছে তলপেটে চাপ দিয়ে কোনো কাজ করা যাবে না। বাথরুম করা বলেন, ইউরিন পাস করা বলেন, কোনো কিছুই করা যাবে না তলপেটে চাপ দিয়ে। কনস্টিপেশনকে প্রিভেন্ট করতে হবে, শাকসবজি সবকিছু খেয়ে যেন কোনোভাবেই এটাতে ঝামেলা না হয়। আর একটা বড় বিষয় সেটি হচ্ছে যে কিছু হরমোনাল সাপোর্ট লাগবে। মুখে হরমোন আমাদেরকে দিতে হবে। এটা সাধারণত প্রোজেস্টেরন হরমোন, বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। এটা 2 বেলা বা 3 বেলা করে নিতে হবে তার, এবং তার সাথে প্রোজেস্টেরন ইনজেকশন। এবং তারপরে একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে যে কালেকশন বা ব্লাড এটিকে খুব বেশি জমে আছে কিনা, সেই অনুযায়ী সিদ্ধান্ত।
আর সোহেল রানা আরেকটা প্রশ্ন আমাদেরকে পাঠিয়েছিলেন যে এটা কার সম্পর্কে বলেছেন আমার কাছে ক্লিয়ার না। উনি হয়তো আসমা সম্পর্কে জানিয়েছেন, যার বয়স 27, 3টা বাচ্চা রয়েছে, কোমরে ব্যথা হয়, ক্যালসিয়াম খেলে ব্যথা চলে যায়। এখন এটার সমাধান তো উনি আমাকে দিয়ে দিলেন, আমি কি বলবো? ক্যালসিয়াম খেলে ব্যথা চলে যায়, তার মানে ক্যালসিয়াম খাবেন, ভিটামিন ডি যুক্ত খাবার খাবেন, প্রতিদিন 1 গ্লাস দুধ খাবেন, যে খাবারে ক্যালসিয়াম বেশি সেগুলো খাবেন, সেক্ষেত্রে তার কোনো সমস্যা হওয়ার কথা নয়। সাফা। ধন্যবাদ আপনাকে। ডাক্তার জামানের কাছে খোদেজা বেগম প্রশ্ন করেছেন, তার নিজেরকে নিয়ে প্রশ্ন করেছেন। 49 বছর বয়স, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কিডনির সমস্যাও আছে। জি, ধন্যবাদ। আসলে খোদেজা বেগম যে প্রশ্ন করছেন, এরকম প্রশ্ন অনেকেই করে। এই সময় কিন্তু টিকা নিতে পারবেন কিনা সবাই জানতে চান। বিশেষ করে খোদেজা বলেছেন তার হাই ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস, কিডনির সমস্যা আছে, 2 বছর আগে ব্রেন স্ট্রোক করেছিল। ডায়াবেটিসের জন্য ইনসুলিন ব্যবহার করছেন, তিনি কি করোনা টিকা নিতে পারবেন কিনা? আমরা জানেন যে ব্লাড প্রেশার শুধু এই খোদেজা বেগম না, সবার জন্যই একসাথে এক কথা তিনি কিন্তু নিতে পারবেন। এই কথা বলছি যে আমরা যে হাই ব্লাড প্রেশার বলতে কিন্তু আসলে সাধারণত আমরা ধরে থাকি যে 140 সিস্টোলিক ডায়াস্টোলিক 90 এরকম থাকে, এর উপরে থাকলেও অনেকে নিতে পারেন। কিন্তু যদি খুব বেশি থাকে, তিনি উল্লেখ করেন কত আছে, যদি সিস্টোলিক 180, ডায়াস্টোলিক 120 এরকম থাকলে আমরা নিষেধ করি। কিন্তু যদি স্বাভাবিক একটু বেশি থাকে এবং কন্ট্রোলে থাকে, তারা নিতেই পারবেন। একই রকম যারা ডায়াবেটিস থাকে, সাধারণত খাবার আগে 6, খাবার 2 ঘন্টা পরে 8, 3 মাসে ডায়াবেটিসের গড় বা HbA1c 7%, এরকম থাকলে বলি আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। যদি এর চেয়ে একটু বেশিও থাকে, তারাও কিন্তু নিতে পারবেন, খুব ভয়ের কিছু নাই। ব্রেন স্ট্রোক রোগী, কিডনি রোগী, তাদেরও কিন্তু নিতে কোনো অসুবিধা নেই। সুতরাং খোদেজা বেগম, আপনি নিশ্চিতভাবে জানতে পারেন যে আপনি যদি টিকা নিতে পারেন, তাহলে আপনার জন্য কিন্তু আরো সুরক্ষা নিশ্চিত হবে। সুতরাং আপনি টিকা নেবেন এবং আপনার মতো যারা অন্যরা আছেন তাদেরকেও আমরা উৎসাহিত করছি, এরকম সমস্যায় সবাই টিকা নিতে পারবেন। একমাত্র যারা খুব খারাপ অবস্থায়, ক্রিটিক্যাল কন্ডিশনে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, এই ধরনের রোগী, যেমন কিডনি, ডায়াবেটিস বা প্রেশারের রোগী বা হার্টের রোগী, তাদেরকে আমরা সেই সময় নিষেধ করি। বাসায় যদি স্টেবল কন্ডিশনে থাকে, তখন কিন্তু তারা টিকা নিতে পারবেন। আপনাকে ধন্যবাদ। আমরা যেতে চাই পরের প্রশ্নে। ডাক্তার শামীমার কাছে প্রশ্ন, ছেলের বয়স 5.5 বছর, মুখে ও ঠোঁটের নিচে 2 মাস আগে হঠাৎ সাদা দাগ হয়, এখন সেটা আস্তে আস্তে বেশি হচ্ছে, কোনো ডাক্তার তিনি এখনো দেখাননি, কি করতে পারেন? ডাক্তার শামীমা। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ছেলের বয়স 5.5 বছর, মুখে ও ঠোঁটে সাদা দাগ হচ্ছে। আসলে দাগটা কিসের, দাগটা কতদিন ধরে আছে সেটা একটা প্রশ্ন। সাদা দাগটা কেমন, সেটাও দেখতে হবে। আমার মনে হচ্ছে যে এটা ফাঙ্গাল ইনফেকশন কিনা, আর ফাঙ্গাল ইনফেকশন যদি না হয়ে থাকে, এটা ভিটিলিগো কিনা, হ্যাঁ, সেটা আসলে দেখতে হবে। অর্থাৎ এটা আইডেন্টিফিকেশনের দরকার রয়েছে, তার আগে এখনই আসলে কিছু না বলাটাই আমরাও মনে করছি ভালো। ডাক্তার শারমিন আব্বাসী, আপনি এর মধ্যে পেয়েছেন একটি প্রশ্ন, বেশ লম্বা করে প্রশ্নটা করেছেন। একে কর্মকার। হ্যাঁ, একে কর্মকার অনেক লম্বা করে ইলাবোরেট ওয়েতে প্রশ্ন করেছেন, কিন্তু প্রশ্নের যে ফলাফল সেটি খুবই সংক্ষেপ। সেটি হচ্ছে দুজনেরই কোনো সমস্যা নেই, কিন্তু প্রেগন্যান্সি কেন হচ্ছে না। এখন ওনারা ওভুলেশন ইনডিউসিং জাতীয় ড্রাগস খেয়েছেন, তারপরেও প্রেগন্যান্সি হচ্ছে না। ওনারা ইনজেকশন নিয়েছেন, তারপরেও প্রেগন্যান্সি হচ্ছে না। ওনার হাজব্যান্ডের সকল রিপোর্ট নর্মাল, ওয়াইফের একটা ছোট্ট টিউমার ছিল, ওষুধ খেয়ে সেটিও ভালো হয়ে গেছে, তারপরেও প্রেগন্যান্সি হচ্ছে না। এত কিছু করার পরও যখন প্রেগন্যান্সি হয় না, তখন একটি ফ্যাক্টর বাকি থাকে, সেটি হচ্ছে টিউবাল ফ্যাক্টর। অর্থাৎ ওনার ফেলোপিয়ান টিউবে কোথাও কোনো রকম বন্ধ আছে কিনা, বাধা আছে কিনা, অ্যাবনর্মালিটি আছে কিনা, অথবা টিউবটা কোনো জায়গায় পেঁচিয়ে আছে কিনা। এবং সেটা দেখার জন্য যদি পারফেক্ট এবং অথেন্টিক কোনো ওয়ে আমরা খুঁজতে চাই, তাহলে আমরা বলি যে ল্যাপ্রোস্কোপি অপারেশন। এটা পেট ফুটো করে করা হয়, করে আমরা টেলিভিশনের মাধ্যমে দেখে ফেলি যে সেখানে কোথাও কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, এবং থাকলে সেটাকে ঠিক করে দিই। এবং টিউব যদি বন্ধ থাকে, এটিও কিন্তু বাংলাদেশে এখন আমরা হিস্ট্রোস্কোপি গাইডেড করে টিউবটা ওপেন করে দেওয়ার চেষ্টা করি। অতএব সবকিছু মিলিয়ে এখন উনি যে স্টেজে আছে, সেখানে ল্যাপ্রোস্কোপি এন্ড হিস্ট্রোস্কোপি করা ছাড়া আসলে নেক্সট স্টেপে যাওয়াটা আমাদের জন্য কঠিন হবে। কারণ নেক্সট স্টেপ হয়তো আইইউআই অথবা টেস্ট টিউব বেবির এরকম কোনো প্ল্যানও হয়তো কখনো আসতে পারে, কিন্তু সেটার আগে আমাদের আসলে এই মুহূর্তে ল্যাপ্রোস্কোপি অপারেশন করে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। আপনাকে ধন্যবাদ। ডাক্তার জামান, খুব সংক্ষেপে মিস্টার নুরুজ্জামানের প্রশ্ন, করোনা আক্রান্ত 8 দিন চলছে। জি, আসলে করোনার সময় কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন যে যেহেতু চলছে, এবং নিশ্চয়ই করোনা পজিটিভ হয়েছে, এবং পজিটিভ হলেই যে সবার যে অনেক বড় ধরনের ওষুধ খেতে হবে তা কিন্তু নয়।
যদি উপসর্গ না থাকে অনেকে কিন্তু বড় ধরনের কোনো ওষুধ খেতে হয় না, তারপরে অনেকে একটু ভয় পেয়ে যান। আমরা অনেক সময় একটি অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, একটি যদি শ্বাসকষ্ট কাশি থেকে অ্যালার্জি থাকে একটি মন্টোলিউকাস জাতীয় ওষুধ দিয়ে থাকি, পুষ্টিকর খাবার খেতে থাকি দিতে বলি। অনেকে জিঙ্ক খায়, ভিটামিন সি খায়। আসলে সব কিছু যে করোনার জন্য তা নয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার জন্য দিয়ে থাকি। তবে আবারও বলছি যে অনেকে জানতে চান যে পুষ্টিকর খাবার খেলেই কিন্তু হয়ে যায়, আলাদা ভিটামিন খেতে হয় না অনেকেরই। তারপরে অনেকে আতঙ্কে থাকেন, তো এই জন্য আমরা ভিটামিন, ক্যালসিয়াম এসব দিয়ে থাকি। যদি তার বড় ধরনের স্বাস্থ্য থাকে ফলো আপ করবেন, বাড়িতে যদি পালস অক্সিমিটার থাকে দেখবেন স্যাচুরেশন কত। সেক্ষেত্রে মাইল্ড, মডারেট, সিভিয়ার অর্থাৎ আমরা বলি যদি বড় ধরনের কোনো স্যাচুরেশনের সমস্যা থাকে, যেমন 95% যদি উপরে থাকে তাহলে ভয়ের কোনো কারণে, যদি এর নিচে থাকে তাহলে আমরা বলবো কিছু ওষুধপত্র আমরা দিয়ে থাকি। আর নতুবা শুধু ফলো আপে থাকবেন, আর সাধারণ পুষ্টিকর খাবার, ভিটামিন সি, জিঙ্ক এগুলো খেতে পারেন। আর যদি অন্য কোনো অসুখ থাকে শরীরে সেগুলো ওষুধ খাবেন। জি, ডক্টর জামান আপনাকে ধন্যবাদ, ডক্টর শারমিন আব্বাসী এবং ডাক্তার শামীমা, আপনাদের তিনজনকে ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে ঠিক একই সময়ে আগামীকালও করোনা হেল্প ডেস্ক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।